তুমি তাবিজটা খুলো না। শয়তান তার কাজ হাসিনের জন্য অনেক ভালো কথা বলবে। তুমি তাবিজটা খুলো না। গিয়ে দেখি ভয়ঙ্কর চেহারার একটি মেয়ে। বুঝলি ফাহাদ, এই তোদের ছেড়ে থাকতে না কিছুতেই ভালো লাগে না। যা বলেছিস ভাই, এই যে ছুটিতে বাড়িতে যাই, তোদের ছাড়া থাকতে হয়। একটা দিন এক এক বছরের মতো লাগে। এই চল চল, বাজারটা শেষ করে তাড়াতাড়ি রুমে যাই। এই নে বাজার, বুয়াকে বল রান্না করতে, অনেক ক্ষুধা লেগেছে। আরে তুই তো বাজার করে নিয়ে এলি, বুয়াই তো এখনো আসেনি। কি বলিস, বুয়া এখনো আসেনি? তাহলে কি করবি? তাহলে আর কি করার, চল আমরা এই দুপুরে কিছু একটা বানিয়ে খেয়ে ফেলি। রাতে দেখা যাক বুয়া আসে কিনা। ঠিক আছে, তাহলে তাই করি, চল। তুই ভাত রান্না কর, আমি কাটাকাটি করি। আর এই বেটা, তোরা দুইজন সবকিছু ধোয়ার কাজ কর। এইভাবেই ঝগড়া হাসি ঠাট্টা করতে করতে রান্না শেষ করে খেতে বসলাম। দুপুরের খাবার শেষ করে সবাই ভাত ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। এই এই ওঠ তোরা, সন্ধ্যা হয়ে গেছে। কয়দিন পরেই সেমিস্টার পরীক্ষা, চল চল পড়তে বসবো। সবাই ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। এই শোন না তোরা, আমার না আবার ক্ষুধা লেগে গেছে রে ভাই। বুয়া এখনো আসে নাই, আমি বাবা রান্না বান্নার ভিতরে নাই। ঠিক আছে, কারোরই রান্না বান্না করতে হবে না, সবাই টাকা দে, খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসি। সবাই আমরা টাকা দিয়ে ঠিক করলাম আজকে সবাই মোরগ পোলাও খাবো। আমি আর সাইম বাইরে গেলাম খাবারগুলো কিনে নিয়ে আসতে। খাবারগুলো কিনে নিয়ে আসার পর আমরা সবাই একসাথে খেতে বসলাম। এই এই হাড্ডিগুলো ডাস্টবিনে ফেলিস না, ওইগুলো আমাকে দে। নিচে একটা বিড়াল দেখেছি, দরজার বাইরে রেখে আসবো, ও এসে খেয়ে যাবে। এই এই তোরা ডাস্টবিনে ফেলিস না, ওকে দে, ওর পোষা বিড়াল এসে খেয়ে যাবে। আরে তোরা মজা করিস না তো, খাবারগুলো দে, আমি বিড়ালকে দিয়ে আসি, দরজার বাইরে রেখে আসবো, ও এসে খেয়ে যাবে। আচ্ছা ভাই, তুই রেখে দে যা। আমি খাবারগুলো নিয়ে দরজার সামনে রেখে দিলাম। এই ফয়সাল, এই ময়লাগুলো নিয়ে যা, দরজার সামনে রেখে আয়। সকালে ময়লাওয়ালা লোক এসে নিয়ে যাবে। আমি ময়লাগুলো নিয়ে দরজার সামনে রাখতেই দেখি, এ কি, সব হাড্ডিগুলো কোথায় গেল? আমি তাড়াতাড়ি ওদের কাছে গিয়ে বললাম, এই বাইরে কতগুলো হাড্ডি রেখেছিলাম না, কোথাও কিচ্ছু নেই, একদম পরিষ্কার। আরে দূর বেটা, বিড়াল খেয়ে ফেলেছে হয়তো। আমি শুধু একটা কথা ভাবতে লাগলাম, এতগুলো হাড্ডি একটা বিড়াল যদি খায়, তারপরেও তো একটু সময় লাগবে, আর একটু না একটু এদিক ওদিক ছড়ানো ছিটানো থাকবে, কিন্তু কোথাও কিচ্ছু নেই, একদম পরিষ্কার। ওরা সবাই শুয়ে পড়ল, কিন্তু আমার মাথায় তখন একটাই চিন্তা, এতগুলো হাড্ডি কে খেলো এভাবে? এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ একটা বিকট শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন 2টা বাজে। দরজার দিকে তাকিয়ে দেখি দরজার ওপাশ থেকে উকি মেরে কে যেন আমাকে দেখছে। লাইটটা জ্বালাতেই দেখলাম, কই, কোথাও তো কেউ নেই। আমি আবার বিছানায় শুতে যাব, ঠিক তখনই দেখি আমার বিছানার সামনে রাখা জুতো জোড়া শো করে উড়ে গিয়ে সাইমের বিছানার সামনে গিয়ে পড়ল। এই সাইম, এই ওঠ ওঠ। ফাহাদ, এই ফাহাদ, ওঠ ওঠ। সবাইকে ডাকলাম, কিন্তু কারোর কোনো সাড়া শব্দ নেই। আমি আর রাতে ঘুমালাম না, বিছানার উপর একভাবে বসে রইলাম। এই তোদের রাতে কত ডাকলাম, তোরা কেউ উঠলি না। কেন,
কি হয়েছে? আমি ওদের রাতের সব ঘটনা খুলে বললাম। কি দেখতে কি দেখেছিস উল্টাপাল্টা? ভূত বলতে কিছু হয় নাকি রে বোকা? আচ্ছা ঠিক আছে, কালকের ওই খাবার দেওয়ার পর থেকেই উল্টাপাল্টা বলছিস তুই। আজকে রাতেও আমরা মোরগ পোলাও খাবো। আজকেও তুই হাড্ডিগুলো রান্না করে রাখবি, দেখবো কি খায়। সেই দিন রাতে আবার আমরা মোরগ পোলাও নিয়ে আসলাম। খাবার শেষে হাড্ডিগুলো রান্নাঘরের এক কোণা রেখে দিলাম। দরজা জানালা সব বন্ধ করে দিলাম, দেখার জন্য যে কে এই হাড্ডিগুলো খায়। কারণ কোনো বিড়াল খেলে তো একটু একটু ছড়ানো ছিটানো থাকবে, একদম পরিষ্কার করে কে খাবে? খাবারগুলো রেখে দেওয়ার পরে আমরা আড্ডা দিতে বসলাম। কিছুক্ষণ পর আমি দেখতে গেলাম হাড্ডিগুলো বাটিতে আছে কিনা। গিয়ে দেখি ভয়ঙ্কর চেহারার একটি মেয়ে, চোখ দিয়ে রক্ত পড়ছে, আমার রাখা বাটিতে রাখা হাড্ডিগুলো পশুর মতো করে খাচ্ছে। কি বীভৎস তার চেহারা! আমি এক দৌড় দিয়ে ওদেরকে ডাকতে গেলাম। ওই রান্নাঘরে একটি মেয়ে, কি বীভৎস তার চেহারা! কোথায় কি? এই তো একটা বিড়াল তোর দেওয়া হাড্ডিগুলো খাচ্ছে। কি উল্টাপাল্টা দেখিস না দেখিস, যা যা ঘুমা। কিন্তু আমি যেটা দেখলাম সেটা তাহলে কি? সেটা তাহলে বিড়াল, কালকে রাতে ঘুমাসনি তো, এর জন্য উল্টাপাল্টা দেখছিস। ঘুমা, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আর ওদের সাথে কথা বাড়ালাম না, চুপচাপ গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ ঘুমটা ভেঙে গেল সেই বিকট শব্দে। তাকাতেই দেখি কানের সাথে গলায় দড়ি দিয়ে সেই মেয়েটি ঝুলে আছে। কে কে তুমি? এই কি হয়েছে, চিল্লাস কেন? উপরে তাকিয়ে দেখ, সেই মেয়েটি। কই, কোথাও তো কেউ নেই। ঘুমাতো তুই, ঘুমাতে দে আমাকে। ওরা কেউ কিছু দেখছে না, আমি কি তাহলে আসলে উল্টাপাল্টা দেখছি? এগুলো ভাবতে ভাবতেই রাতটা পার হয়ে গেল। পরের দিন সকালে আমি ডাক্তারের শরণাপন্ন হলাম। ডাক্তারকে সবকিছু খুলে বললাম। ডাক্তার আমাকে সবকিছু শুনে বললেন, এগুলো আসলে হ্যালোসিনেশনের থেকে হয়। ডাক্তার আমাকে কড়া ডোজের কিছু ওষুধ দিলেন। আমি সেদিন রাতে ওষুধগুলো খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। শুধু চোখের সামনে সেই ভয়ঙ্কর চেহারার সেই মেয়েটি ভাসছিল। কিছুক্ষণ পর খাটের নিচে থেকে কিছু একটা খাওয়ার আওয়াজ আসতে লাগলো। আমি খাটের নিচে তাকানোর জন্য উকি মারতেই দেখি সেই মেয়েটি খাটের নিচে বসে কি যেন খাচ্ছে। আমার দিকে তাকিয়ে হেসে উঠল। পরদিন সকালে আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসপাতালে ভর্তি করলো। ডাক্তার আমাকে দেখে এবার আরো কিছু ওষুধ বাড়িয়ে দিল। আমি ওষুধগুলো নিয়ে বাসায় চলে আসলাম। এইসব ঝামেলার কারণে কিছুদিন যাবৎ কলেজে যাওয়া হয় না। তাই ঠিক করলাম কালকে একবার কলেজ থেকে ঘুরে আসব। পরদিন সকালে আমি আর আমার বন্ধুরা মিলে কলেজে গেলাম। আমাদের কলেজের একজন স্যার ছিলেন, নাম রফিক স্যার। উনি অনেক পরহেজগার একজন মানুষ। অনেকের মুখে শুনেছি উনি নাকি অনেক কিছু জানতেন। উনি আমাকে দেখে এগিয়ে এলেন। ফয়সাল, তোমাকে দেখতে যেন কেমন লাগছে। তুমি কি অসুস্থ? জি স্যার, আমি কিছুদিন যাবৎ ঘটে যাওয়া সব ঘটনা স্যারকে খুলে বললাম। তুমি ডাক্তার দেখাচ্ছ ভালো কথা, কিন্তু পাশাপাশি একজন ভালো হুজুর দেখাও। আমি স্যারকে কিছু জিজ্ঞেস করার আগেই উনি বললেন, কোনো প্রশ্ন করো না, তুমি একটা ভালো হুজুর দেখাও। আমি কলেজ থেকে ছুটি নিয়ে কিছুদিনের জন্য গ্রামে চলে গেলাম। গ্রামের একটা হুজুরকে সবকিছু খুলে বললাম। হুজুর আমাকে দেখে বললেন, এই নাও, তাবিজটা রাখো, এইটা গলায় পরে ফেলো। এইটা সাথে থাকলে কোনো অশুভ শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না।
কিছুদিন বাড়িতে থাকার পর আবার চলে আসলাম মেসে। বাসাটা ছেড়ে দেওয়ার চিন্তা করলাম, কিন্তু কোথাও কোনো বাসা খুঁজে পাচ্ছিলাম না। তাই ওদেরকে বললাম, এই তোরা শোন, এই বাসাটা ছেড়ে দিয়ে চল অন্য কোথাও বাসা নেই। অন্য কোথাও ম্যাচ নেব ঠিক আছে, কিন্তু এই কদিন তো অনেক খুঁজলাম, কোথাও তো ম্যাচ পেলাম না। কিছুদিন পরেই তো সেমিস্টার পরীক্ষা, এই কয়েকদিনের জন্য আর কি করব? সেমিস্টারটা শেষ হোক, তারপরে অন্য কোথাও বাসা নিয়ে উঠবো। হ্যাঁ, এটা করা যায়। আমি আর দ্বিমত করলাম না, আছেই আর কিছুদিন, কষ্টে শিষ্টে থেকে যাই। আমি একটা জিনিস খেয়াল করলাম, বাড়িতে থেকে আসার পর আমার চারপাশে অনেক মিষ্টি একটা গন্ধ সবসময় থাকে। সবাইকে জিজ্ঞেস করলাম ওরা কেউ এই গন্ধটা পায় কি না, কিন্তু না, ওরা কেউ পায় না। তাহলে কি শুধু আমিই পাই? ফয়সাল, তুমি কি এখন সুস্থ বোধ করছো? জি স্যার, আগের থেকে কিছুটা সুস্থ বোধ করছি। আচ্ছা স্যার, আমি বাড়ি থেকে আসার পর আমার চারপাশে একটা মিষ্টি গন্ধ পাচ্ছি। অনেককে জিজ্ঞেস করেছি যে ওরা কেউ এই গন্ধটা পাচ্ছে কি না, কিন্তু কেউ পাচ্ছে না, শুধু আমিই পাচ্ছি। এই গন্ধটা কিসের যদি স্যার বলতেন। তোমাকে হুজুর একটি তাবিজ দিয়েছে, সেটার সাথে একটি জিনকে জুড়ে দিয়েছে। তোমার সুরক্ষার জন্যই জিনটি তোমার সাথে দিয়ে দিয়েছে, আর সেই জিনের সুগন্ধই তুমি পাচ্ছ। স্যার, তাবিজ রাখা তো আমাদের ধর্মে শিরক, হারাম। এই কথাটা বলতেই দেখলাম স্যার আমার পাশ কাটিয়ে চলে গেলেন। সেদিন রাতে আমি তাড়াতাড়ি ওষুধগুলো খেয়ে শুয়ে পড়লাম। ফয়সাল, আমার সাথে আসো, গলার তাবিজটা খুলে ফেলো। এগুলো রাখা তো হারাম। কেন পড়েছো এই তাবিজ? খুলে ফেলো। তুমি তাবিজটা খুলো না। শয়তান তার কাজ হাসিনের জন্য অনেক ভালো কথা বলবে। তুমি তাবিজটা খুলো না। স্বপ্নটা ভাঙতে দেখি আমার তাবিজটা ফ্লোরে পড়ে আছে। তাহলে কি স্বপ্নের মধ্যে যা দেখলাম? তোকে আজ মেরেই ফেলবো। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। অনেক চেষ্টা করার পরও তাকে ছাড়াতে পারলাম না। হঠাৎ পাশ থেকে একটা দমকা হাওয়া এসে মেয়েটাকে হাওয়ায় মিলিয়ে নিয়ে চলে গেল। পরদিন সকালে আমি স্যারের কাছে গেলাম। স্যারকে সবকিছু খুলে বলতে স্যার আমাকে শরিয়া মোতাবেক কিছু রুকাইয়া করতে বললেন, যেহেতু আমি তাবিজ রাখতে চাচ্ছিলাম না। আর স্যার বললেন বাসাটা ছেড়ে দিতে। আমি সেদিনই একটা হুজুরের কাছে গেলাম। তিনি আমাকে রুকাইয়া করলেন এবং কিছু আমল শিখিয়ে দিলেন। আমি বাসায় এসে আমলগুলো করলাম। সেদিন রাতে আর কোনো সমস্যা হয়নি। এর পরের দিন আমরা ঠিক করলাম বাসাটা ছেড়ে দিব। তাই আমরা যার থেকে বাসাটা নিয়েছিলাম তাকে সবকিছু খুলে বললাম। কিছুক্ষণ চুপ থেকে উনি বললেন, ওই বাসায় একটা মেয়ে থাকতো। মেয়েটা একটা ছেলেকে অনেক ভালোবাসতো, কিন্তু ছেলেটা মেয়েটাকে ধোঁকা দেয়। মেয়েটি সেই কষ্ট নিতে না পেরে আত্মহত্যা করে। এরপর থেকে কোনো ছেলে ওই বাসায় থাকতে পারে না। আসলে তুমি যে খাবার দিয়েছিলে সেটা ও ভেবেছে তুমি ওকে দিয়েছ, আর তুমি ওর সেই ভালোবাসার কথাগুলো মনে করিয়ে দিয়েছ। ও আসলে তোমার সাথে থাকতে চেয়েছিল, কিন্তু তুমি যেই তাবিজটা পড়েছ তখনই মেয়েটি আর তোমার কাছে আসতে পারেনি, আর তখনই মেয়েটির তোমার ওপর রাগ জন্মায়। তাই মেয়েটি তোমাকে ছলে বলে কৌশলে গলা থেকে তাবিজটা খোলার ব্যবস্থা করে। যেই তুমি তাবিজটা খুলে ফেলো অমনি মেয়েটি তোমাকে মেরে ফেলতে আসে।